প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটে। দর্শক, আজকে আমরা আবার বাংলাদেশ চীন করিডোরের প্রসঙ্গ এবং এখানেই আলোচনা হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে। বাংলাদেশে 10 লাখের বেশি রোহিঙ্গা গত 9 বছরের বেশি সময় ধরে অবস্থান করছে। আজ পর্যন্ত এই সংকটের সমাধান হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে বহু দিন দরবার, বহু আলোচনা হয়েছে, কিন্তু মিয়ানমার সরকারকে কেউ রাজি করাতে পারেনি। এই মুহূর্তে চীনের সাথে বাংলাদেশ যদি করিডোর লেনদেন করে, অর্থাৎ বাংলাদেশ যদি চীনকে করিডোর দেয়, তাহলে কি এই রোহিঙ্গা সংকটের সমাধান হবে? অনেকে বলছেন বা অনেকে আশা করছেন। চীনের ব্যাপক প্রভাব রয়েছে মিয়ানমারের জান্তা সরকারের উপরে। চীন যদি সদিচ্ছা পোষণ করে, অর্থাৎ চীন যদি ইচ্ছা করে যে এই রাখাইন সংকট বা রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, তাহলে মিয়ানমার সরকার সেটা করতে বাধ্য। এবং বাংলাদেশ চীনকে করিডোর দিয়ে যেমন একদিকে অর্থনৈতিকভাবে, শিল্পগতভাবে লাভবান হতে পারে, তেমনি রোহিঙ্গা সংকটেরও সমাধান করতে পারে। প্রশ্ন হচ্ছে যে চীনের কি আদৌ এত প্রভাব আছে যে মিয়ানমারের জান্তা সরকার তাদের কথা শুনবে আর রোহিঙ্গা সংকটের দ্রুতই সমাধান হয়ে যাবে? ব্যাপারটা কি এতই সহজ, নাকি আসলে এর ভেতরে আরও অনেক কিছু আছে? একই সাথে প্রশ্ন আছে, মিয়ানমার সরকারের সাথে কিন্তু রাশিয়ার ব্যাপক সম্পর্ক রয়েছে, সামরিক সম্পর্ক আছে, সেখানে স্বার্থ আছে আমেরিকা এবং ভারতের। পর্দার আড়ালে তারাও দুইটা শক্তি কিন্তু অনেক বড় শক্তি, তারাও বড় খেলোয়াড়। তাহলে আসলে পরিস্থিতি কি দাঁড়াবে? আমরা যদি চীনকে করিডোর দিই, তার প্রেক্ষাপটে আমরা প্রকৃতপক্ষেই রোহিঙ্গা সংকটের সমাধান পাবো কিনা? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে গেলে এর ইতিহাসটা একটু জানতেই হবে। কবে থেকে এই সংকট শুরু হলো এবং এখন কোন পর্যায়ে আছে, বিশ্বের কোন কোন দেশে রোহিঙ্গারা আছে, কারা কোথায় কিভাবে কতজনকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশে কতজন আছে, এবং আসলে রোহিঙ্গা এই সংকটটা মূলত কেন শুরু হলো, এই বিষয়গুলো একটু আমরা জেনে আসি। 1978 সালে সর্বপ্রথম রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। সেই সময় তারা দাবি করে যে অবৈধ অভিবাসী আছে, তাদেরকে শনাক্ত করার জন্য এই অভিযান শুরু করা হয়েছে। অথচ বাস্তবে দেখা যায় যে শুধুই মাত্র রাখাইনদের উপর দমন পীড়ন, নির্যাতন চালায় এবং সরকারের এই অভিযানের মুখে তখন প্রায় 2 লাখ শরণার্থী বাংলাদেশে পালিয়ে চলে আসে। সেই সময় মিয়ানমার সরকার যে অভিযান চালায় তার নাম দেওয়া হয়েছিল অপারেশন নাগামিন বা অপারেশন ড্রাগন কিং। এই অপারেশনের প্রেক্ষাপটে আগেই বলেছি যে বাংলাদেশে প্রায় 2 লাখ রোহিঙ্গা চলে আসে। পরে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ তাদের মধ্যস্থতায় বা চেষ্টা প্রচেষ্টায় চাপে বেশ কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য হয় মিয়ানমার সরকার। এরপরে 1982 সালে দ্বিতীয় দফায় আবার রোহিঙ্গাদের উপর ধরপাকড়, নির্যাতন, অভিযান চালানো হয়। এই সময় সবচেয়ে বড় কাজটা করে, এই সময় মিয়ানমার সরকার নাগরিকত্ব আইন অর্থাৎ মিয়ানমার সিটিজেনশিপ ল এটা পাশ করে। এই আইনের আওতায় রাখাইন রাজ্যের যে সমস্ত মুসলমান ছিল তাদেরকে প্রকৃতপক্ষে রাখাইনের অধিবাসী বা রোহিঙ্গা হিসেবে তাদের জাতিগত কোনো স্বীকৃতি থাকে না, অর্থাৎ তারা যে মিয়ানমারের নাগরিক এই পরিচয় মুছে ফেলা হয়। এই নাগরিকত্ব আইনে এই পরিচয় রাখা হয়নি। তখন থেকেই রাখাইনরা মূলত সেখানকার অধিবাসী হলেও, তাদের ঘরবাড়ি সেখানে থাকলেও, তারা প্রকৃতপক্ষে দেশহীন, মাতৃভূমিহীন হয়ে পড়ে। তাদের কোনো আর মাদারল্যান্ড বলে কিছু থাকে না। এখান থেকেই মূল সংকটের শুরু। এই সময় যেহেতু তাদেরকে নাগরিক হিসেবে স্বীকার করা হয় না, ফলে তারা মিয়ানমারের কোথাও চলাফেরা করতে পারতো না, কোনো কিছু অধিকার ছিল না। অর্থাৎ এক পাড়া থেকে আর এক পাড়ায়, এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে যেতে গেলে পাস নিতে হতো। আমি যখন 2010 সালে দ্বিতীয় দফায় ইরানে গেলাম, তখন 2012 বা 13 সালের দিকে ইরানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত একজন কর্মকর্তার বাসায় একদিন দাওয়াতে গিয়েছিলাম। তার সাথে গল্পে গল্পে তিনি একসময় মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে কাজ করতেন। সেই প্রসঙ্গে গল্প করতে করতে মিয়ানমার, রাখাইন, রোহিঙ্গা এই সমস্ত কথা উঠেছিল। তখন বলল যে ভাই, গাজা, ফিলিস্তিনে তারা তো একরকমের স্বাধীনতা ভোগ করে, মিয়ানমারের যে সমস্ত রোহিঙ্গা মুসলমান তাদের কোনো স্বাধীনতা নেই। একটা পাড়া থেকে আর একটা পাড়ায়, একটা ইউনিয়ন থেকে আর একটা ইউনিয়নে যেতে গেলে
পাস নিতে হয় সরকারের কাছ থেকে, এবং টাইম থাকে যে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকতে পারবে, তারপরে থাকতে পারবে না, সেখান থেকে অবশ্যই চলে আসতে হবে। যদি না আসে তাহলে তাকে ধরা হবে, এবং যদি না আসে তাহলে তাকে পরের দিন আর তার নিজের ইউনিয়নে ঢুকতে দেবে না। এতটা কঠিন। সেক্ষেত্রে মিয়ানমারের রোহিঙ্গাদের কোনো অধিকার ছিল না। তারা সে সময় ভোটাধিকার হারায়, চলাচলের স্বাধীনতা হারায়, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা কোনো কিছু না। রোহিঙ্গা জনগোষ্ঠীকে একেবারে নিরেট, মূর্খ, অশিক্ষিত বানিয়ে রাখা হয়েছে। তাদের শিক্ষা দীক্ষা কোনো কিছুর ব্যবস্থা ছিল না। এই যে আমাদের বাংলাদেশে আসার পর অনেকে ঘৃণা করে রোহিঙ্গাদের এবং তাদেরকে অশিক্ষিত, মূর্খ, অনেক বাচ্চা কাচ্চা হয়, এই সমস্ত নানান কথা বলে। বাস্তবতা হচ্ছে তাদের ভেতরে শিক্ষার আলোর কোনো ব্যবস্থা তো মিয়ানমার সরকার, বিশেষ করে জান্তা সরকার, রাখেনি। এরপরে 1991-92 সালেও এরকম আরেকটা ঢল নামে তাদের উপর নির্যাতন চালানো হয়। যতবার নির্যাতন চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, ততবার রাখাইনের জনগণ উপায়হীন হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করেছে বা আসে। কারণ কি, একেবারেই কক্সবাজারের পাশেই মিয়ানমারের রাখাইন রাজ্য, এইখানে একদম নাফ নদী পার হয়েই কক্সবাজারে চলে আসা যায়। ব্যাপারটা এরকম। 1991-92 সালে প্রায় 2.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তারপরে আবার জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপাচাপি, কূটনৈতিক তৎপরতার প্রচেষ্টার ফলে কিছু রোহিঙ্গাকে ফেরত দেওয়া সম্ভব হলেও সর্বশেষ এই যে 2012 সালে সাম্প্রদায়িক সংঘর্ষ হলো, তারপর থেকে কিন্তু রোহিঙ্গাদের জীবনে অন্ধকার একটা অবস্থা নেমে আসলো। তাদের পৃথিবীটা একদম কার্যত অন্ধকার করে ফেলা হলো। এই সময় মিয়ানমারের মূলত বৌদ্ধরা ব্যাপকভাবে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা চালায়, প্রচুর হত্যাকাণ্ড করে। এর ধারাবাহিকতা একেবারে চলতে থাকে 2016-17 সাল পর্যন্ত। 2017 সালে মিয়ানমারের বৌদ্ধরা এবং সামরিক বাহিনী মিলে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালায়, হত্যা। মাতৃগর্ভে বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে কেটে বের করে ফেলা হয়েছে। মায়ের সামনে, বাবার সামনে সেই বাচ্চাকে হত্যা করা হয়েছে। বোনের সামনে ভাইকে, ভাইয়ের সামনে বোনকে হত্যা করা হয়েছে। মায়ের সামনে বাবাকে, বা মা বাবার সামনে ছেলেকে হত্যা করা হয়েছে, মেয়েকে ধর্ষণ করেছে, বিভিন্ন রকমের। অর্থাৎ এমন কোনো অপরাধ ছিল না যা না করেছে। আপনারা কল্পনা করে দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলে 8-10 লাখ রোহিঙ্গা সেই বৃষ্টি, কাদা, বন্যা উপেক্ষা করে, আমরা সে সময় দেখেছি বুড়ো মানুষকে কাঁধে করে, আবার বাঁশের দড়ি বেঁধে তার উপরে চট দিয়ে, সেই চটের উপরে বা কাপড় দিয়ে, সেই কাপড়ের উপরে মুরব্বী মহিলাদেরকে বেঁধে, মানে বসিয়ে বাঁশ কাঁধে করে মানুষ নাফ নদী পার হয়েছে। কত কষ্ট, ক্লেশ, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি এগুলো হয়েছে। এইগুলো হওয়ার পরে এখন রোহিঙ্গারা বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে প্রায় 10, 11, 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এখন অবস্থান করছে, যেটা আমাদের নিরাপত্তা, আমাদের ছোট দেশ, সমস্ত সব কিছু মিলে আমাদের উপরে অনেক বড় একটা চাপ। এখানে একটু বলে রাখি, শুধুমাত্র রোহিঙ্গারা আমাদের বাংলাদেশেই থাকে না, আমাদের বাংলাদেশে ডেফিনেটলি সবচেয়ে বেশি। এরপরে 2-2.5 লাখ রোহিঙ্গা প্রায় সৌদি আরবে আছে, পাকিস্তানে 30-40 হাজার আছে, ভারতে এরকম 20-22 হাজার, 25 হাজার আছে, তারপরে আমেরিকায়, কানাডায় কিছু আছে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, এসব জায়গায় আছে, পাকিস্তানে তো আছে কিছু বললাম। তো সব কিছু মিলে আসলে মানে কে কোথায় যে গেছে, এবং এইভাবে একটা জনগোষ্ঠী, তাদের আত্মীয়তা, তাদের বংশ পরিচয়, নিজেদের বাপ মা, ভাই ব্রাদার, কে কোথায় কখন কিভাবে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং কতজন রোহিঙ্গা যে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা ভয়ঙ্কর, একটা দুর্বিষহ জীবন তারা পার করছে। এখন এই জায়গায় মূল প্রশ্ন যেটা, এত ইতিহাস, এত কাহিনী যে কারণে বললাম, এই রোহিঙ্গা আমাদের উপরে একটা বড় চাপ। আবার এটা ঠিক যে চীনের ব্যাপক প্রভাব আছে মিয়ানমারের জান্তা সরকারের উপরে। আবার মিয়ানমারে যে রাখাইন রাজ্যে যে আরাকান বাহিনী আছে, তাদের সাথেও কিন্তু চীন সম্পর্ক রাখে। একদিকে মিয়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আরাকান আর্মির সাথেও সম্পর্ক রাখে। আরাকান আর্মিরা রাখাইনকে স্বাধীন বা মুক্ত বা স্বায়ত্তশাসিত যে যাই বলেন, এগুলো করতে চায়। এখন যেহেতু রাখাইন রাজ্যেই কিন্তু একটা গভীর সমুদ্র বন্দর আছে, যে গভীর সমুদ্র বন্দর চীন ব্যবহার করে, এবং সেখান থেকে তেল গ্যাসের পাইপলাইন আছে। মিয়ানমার থেকে গ্যাস
পাইপলাইনের মাধ্যমে চীন ইউনান প্রদেশে নেয়। আর মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত তেল আনে তার একটা বড় অংশ এই মিয়ানমারের এই গভীর সমুদ্র বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমারের ভেতর দিয়ে ইউনান প্রদেশে নেয়। সেক্ষেত্রে মিয়ানমার সরকারের সাথেও তার সম্পর্ক রাখতে হয়। আবার রাখাইন রাজ্যে যেহেতু আরাকান আর্মিদের তৎপরতা, তাদের সাথেও সম্পর্ক রাখতে হয় যাতে তারা রাখাইন রাজ্য স্থিতিশীল রাখে। এই জায়গায় সবচেয়ে বড় যে সুবিধাটা বা বড় যে ব্যাপারটা, রোহিঙ্গা সংকটের সমাধান করে যদি রোহিঙ্গাদেরকে চীন রাখাইন রাজ্যে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আরাকান আর্মির তৎপরতা থেমে যাবে। রাখাইনের লোকজন অর্থাৎ রোহিঙ্গারা আবার স্বাভাবিক জীবনে যেতে পারবে। আবার জান্তা সরকারের সাথে যদি আলোচনার মাধ্যমে সমস্ত সবকিছু করতে পারে, জান্তা সরকারও চীনের নিয়ন্ত্রণে থাকে, জান্তা সরকারের সাথে রাখাইনদের বা রোহিঙ্গাদের কোনো ঝামেলা থাকে না। এই জায়গায় যেহেতু জান্তা সরকারের সাথে এবং চীনের একটা ভালো সম্পর্ক এবং মিয়ানমারের উপরে আসলেই চীনের প্রভাব আছে, সেক্ষেত্রে চীন যদি চেষ্টা করে তাহলে এই রোহিঙ্গা সংকটের সমাধান হতে পারে। এখানে অবশ্য আমাদের একটু কাজ করতে হবে। চীন যে আমাদের কাছে করিডোর চেয়ে বসেছে, এই জায়গায় শুধুমাত্র করিডোরটা সহজেই না দিয়ে তার সাথে এরকম কংক্রিট একটা আলোচনায় যাওয়া দরকার যে আমরা করিডোর দিলে কি পাবো। আমাদের সর্বপ্রথম দাবি থাকা দরকার যে এই রোহিঙ্গা সংকটের সমাধান করে দিতে হবে যেভাবেই হোক। চীনের সাথে রাশিয়ার কিন্তু ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে মিয়ানমারের সামরিক জান্তার সম্পর্ক ভালো, অস্ত্র এবং সামরিক সম্পর্ক আছে। সেক্ষেত্রে রাশিয়ার সাথে যদি চীন যে ভালো সম্পর্ক, এই প্রভাবটার কাজে লাগিয়ে রাশিয়া এবং চীন দুই দেশ যদি এই রোহিঙ্গা সংকটের জন্য বিশেষ উদ্যোগ নেয়, তাহলে সহজেই এই সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন চীনের সাথে যেমন সম্পর্ক উন্নত করা, তেমনি রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা। এই কাজটুকু যদি করা যায় তাহলে আমরা সহজেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারি। চীনের সাথে আমরা করিডোর নিয়ে লেনদেন করতে পারি, চীন থেকে আমরা বিনিয়োগ পেতে পারি, আমাদের সমুদ্র, আমাদের বন্দর এবং আমাদের অন্যান্য অনেক কাঠামো গড়ে তুলতে পারি, অবকাঠামো গড়ে তুলতে পারি। আমাদের এখানে শিল্পায়ন হতে পারে, আমাদের এখানে কর্মসংস্থান হতে পারে। আমরা চীনের কাঁচামাল এনে আমরা এখানে নিজেরা কিছু তৈরি করতে পারি, চীনের কারখানা বসিয়ে এখানে তৈরি হবে, সেই পণ্য আবার বিদেশে চীন রপ্তানি করবে। তখন আমরা বন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর এগুলো ব্যবহারের জন্য আমরা ফি নিতে পারি। সামগ্রিকভাবে সুন্দর এবং চমৎকার একটা অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে উঠতে পারে চীনের সাথে। এই সূত্র ধরেই কিন্তু রাশিয়ার সাথেও চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। অথচ আমরা এখানে সরাসরি চীন এবং রাশিয়ার ব্লকে না ঢুকে গিয়ে শুধুমাত্র রোহিঙ্গা সংকটের সমাধান করার জন্য চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে পারি। এবং আমেরিকা বা আরও যে সমস্ত দেশ চীন রাশিয়ার ব্লকের বিরোধী, তাদেরকে বোঝানো যেতে পারে যে আমরা শুধুমাত্র মিয়ানমার প্রসঙ্গ, রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য আমরা এই কাজ আগাচ্ছি। এটা ডিপ্লোমেসির মাধ্যমে করতে হবে। সেটা তো ডিপ্লোমেসির আলাদা ব্যাপার আছে, সেগুলো ডিপ্লোম্যাটরা বুঝবেন এবং সেইভাবে আগাতে হবে। বাট মোটা দাগে আমি থিমটা দিলাম। এবং আমেরিকা, জাতিসংঘ সবাই রোহিঙ্গা সংকটের সমাধান চায়। এখানে চীন এবং রাশিয়ার এক ধরনের পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার কারণে অনেক কিছু হয় না। আমরা যদি চীন রাশিয়াকে ধরতে পারি ভালো করে এবং তাদের সাথে স্বার্থগত লেনদেন করতে পারি, তাহলে এই সংকটের যথেষ্ট সহজে সমাধান করা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি যে আসলে কি আমরা করিডোর দেওয়ার মাধ্যমে চীনকে অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি এই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারি কিনা, এবং এখানে রাশিয়াও বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে কিনা, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং আমি আবারও বলি, পরিশেষে আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাই, টক উইথ সিরাজ ইনসাইটের সাথে থাকুন। নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করুন। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক গভীর আলোচনা নিয়ে নতুন নতুন ভিডিও পাবেন। সেই জন্য আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।